আচ্ছা দেখ, আমাদের যে পার্টগুলো হচ্ছিল তার মধ্যে তোদের কি বলে থার্মাল প্রপার্টিস অফ ম্যাটার চলছিল। তার মধ্যে আমাদের থার্মাল প্রপার্টিস অফ ম্যাটারের দুটো ক্লাস আমরা অলরেডি করে ফেলেছি। আমাদের এই চ্যাপ্টারের বাকি যে পার্টটা পড়ে আছে সেটা আছে কোন পার্টটা না, আমাদের এই হিট ট্রান্সফারের পার্টটা পড়ে আছে। তো এই হিট ট্রান্সফারের পার্টটাকে আমরা দেখবো, তার জন্য যে যে বেসিক কথাগুলো দরকার সেখানে তো আমি এটা আউটলাইন করে রেখেছি, আর বাকি জিনিসগুলোকে আমরা আস্তে আস্তে দেখে নেব। আচ্ছা, তো এই হিট ট্রান্সফার পড়তে গেলে প্রথমেই যে কথাটা আমরা পড়ে রাখবো সেটা আসছে এরকম কথা। দেখ, দেখ আমরা সবাই পড়েছি কি হিটকে কি বলা হয়, হিট ইজ আ এনার্জি, তাই তো? এই কথা তো আমরা সবাই শিখেছি, হিট ইজ আ এনার্জি। তাহলে এনার্জিকে যেরকম এক জায়গা থেকে আরেক জায়গাতে ট্রান্সফার করা যায়, ঠিক সেরকমভাবে হিটকেও কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গাতে ট্রান্সফার করা যায়। ওকে, তাহলে আমাদের এখান থেকে পরের কথাটা কি পড়ে রাখবো, দিস ক্যান অলসো বি ট্রান্সফার্ড, দিস ক্যান অলসো বি ট্রান্সফার্ড ফ্রম ওয়ান টু আদার বডি। এই ইয়েলো কালারটা বুঝতে পারছিস এই স্ক্রিনটার ওপরেতে? ওকে, এবারেতে একটা কথা বল যে হিট কেন ট্রান্সফার হয় না, তার কারণ আমরা শিখেছি ইট ইজ ট্রান্সফার ডিউ টু টেম্পারেচার ডিফারেন্স। তাহলে এর যে হিটের ট্রান্সফারটা হচ্ছে, এই ট্রান্সফারটার যদি রিজন আমাদের অ্যাসার্শন ডিসেন টাইপের কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাকে জিজ্ঞাসা করে, সেটার জন্য আমরা কি লিখে রাখবো, সেটার জন্য রিজনটা লিখে রাখবো হচ্ছে কি টেম্পারেচার ডিফারেন্স। একদম বেসিক কথা। কিন্তু এবারেতে দেখ, হিট ট্রান্সফার এক জায়গা থেকে এক জায়গাতে হওয়ার জন্য আমাদের তিনটে প্রসিডিওর আছে। কি কি প্রসিডিওর? তিনটে। একটা হচ্ছে কি কন্ডাকশান, একটা হচ্ছে কনভেকশন, আর একটা হচ্ছে কি রেডিয়েশন, তাই তো? যেটাকে আমার এখানেতে আউটলাইন করা আছে। দেখ, এখানটাতে আছে কি কন্ডাকশান, এখানটাতে বলে দেওয়া আছে কি কনভেকশন, এখানটাতে বলে দেওয়া আছে কি রেডিয়েশন। কন্ডাকশানটা কি? কন্ডাকশান হচ্ছে কি যে এক জায়গা থেকে আরেক জায়গাতে হিট ট্রান্সফার হবে কিসের মাধ্যমে না, মলিকিউলগুলোর কলিশনের মাধ্যমে। ওকে, আমাদের এখানেতে যে টেম্পারেচার গ্রেডিয়েন্টের টার্মটা আছে সেই টার্মটাকে আমি একটু পরে এক্সপ্লেন করছি কেন আমি এখানেতে টেম্পারেচার গ্রেডিয়েন্টের টার্মটাকে লিখে রেখেছি। আমাদের এখান থেকে কন্ডাকশানের কথাটা বলতে গেলে যে কথাটা বলবো সেটা আসছে কি, দেখতো যে যখনই আমরা কন্ডাকশানের কথা বলতে যাব, যে কন্ডাকশানের মাধ্যমেতে হিট ট্রান্সফার হচ্ছে, সেখানটা থেকে আমরা কিসের কথা বলবো? দেখ, সেটা হচ্ছে এই কথাটা। দেখ, আমি যদি এখান থেকে একটুখানি আউটলাইন করে লিখি তোরা বুঝতে পারবি। কন্ডাকশান, কন্ডাকশানের সময়তে তোকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি, এখানেতে হিট ট্রান্সফার হয়, হিট ইজ ট্রান্সমিটেড। ট্রান্সফার হওয়া ট্রান্সমিট হওয়া দুটো কিন্তু একই কথা। তাহলে হিট ইজ ট্রান্সমিটেড কীরকমভাবে? বাই মলিকুলার কলিশন। ওকে, বাই মলিকুলার কলিশন। মানে এখানেতে ঘটনাটা কীরকম বলা হচ্ছে, দেখ, যে আমাদের বাইরের দিক থেকে টেম্পারেচার দিলাম, মানে ডিফারেন্স দিলাম, তখন আমাদের সেখানেতে যে মলিকুলগুলো আছে তারা এনার্জি পেলো, এনার্জি পেলে তারা কি করবে? ভাইব্রেট করতে থাকবে, ভাইব্রেট করলে একটা আর একটার সাথে কলিশন করবে, কলিশন করলে একটা আর একটার এনার্জিকে অন্যজনকে ট্রান্সফার করবে। এই পদ্ধতিতে যে হিটটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে যায় সেটাকে আমরা বলি কি না কন্ডাকশন। এখানে কিন্তু একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে যে মলিকুলগুলো কিন্তু অ্যাকচুয়ালি ট্রান্সফার হয়ে যায় না, তারা একটা জায়গাতেই দাঁড়িয়ে থেকে ভাইব্রেট করতে থাকে। ওকে, তাহলে আমাদের এখান থেকে পরের পয়েন্ট মাথায় রাখতে হবে কি, মলিকিউল ডাজন্ট মুভ। ওকে, রেদার, তাহলে আমাকে সেখান থেকে রেদার বলে কি বলে রাখতে হবে, রেদার দে ভাইব্রেট। কোথা থেকে না, ফ্রম দেয়ার মিন পয়েন্ট, ফ্রম দেয়ার মিন পয়েন্ট। ওকে, তাহলে এইটুকুনি কথা আমাদের প্রত্যেককে দেখে রাখতে হচ্ছে। এবারেতে আমাদের এখান থেকে বাকি কথাটাকে কীরকমভাবে বলবো সেটাকে দেখ।
তাহলে দেখ কন্ডাকশান হতে গেলে আমাদের কি করতে হবে, যে আমাদের কোনো একটা মেটেরিয়াল দরকার। আমি ধরে নিচ্ছি আমাদের কাছে একটা এরকম মেটেরিয়াল আছে, ওকে। এটা ধর আমাদের কাছে কোনো একটা মেটেরিয়াল আছে। এই মেটেরিয়ালটার দুটো সাইডেতে আমাদের কি থাকতে হবে, টেম্পারেচারের তফাৎ থাকতে হবে। আমি ধরে নিচ্ছি এই যে লেফট সাইডটা আছে, এই লেফট সাইডটাতে টেম্পারেচার আছে কত, θ1, এদিকটাতে টেম্পারেচার আছে কতখানি, θ2। আমি ধরে নিচ্ছি এখান থেকে এই দিক অবধি তার লেন্থ হচ্ছে কতখানি না এ, ওকে। তাহলেতে আমি এখান থেকে একটা নতুন টার্মকে ডিফাইন করতে পারবো, সেটা হচ্ছে কি টেম্পারেচার গ্রেডিয়েন্ট, ওকে। টেম্পারেচার গ্রেডিয়েন্ট সেটা হচ্ছে কি দুটো সাইডের টেম্পারেচারের ডিফারেন্স ডিভাইডেড বাই লেন্থ, ওকে। এটাকে বলা হয় আমাদের কি টেম্পারেচার গ্রেডিয়েন্ট। তাহলে টেম্পারেচার গ্রেডিয়েন্ট সেটাকে ডিফাইন করে লিখতে গেলে আমরা বলবো কীরকম জিনিস, সেটা আসছে দেখ চেঞ্জ ইন টেম্পারেচার পার ইউনিট লেন্থ, ওকে। তাহলে দেখ ওপরটাতে আছে কি চেঞ্জ ইন টেম্পারেচার, নিচে আমরা কার কথা লিখলাম, পার ইউনিট লেন্থ, হলো। তাহলে দেখ যদি আমি টেম্পারেচার গ্রেডিয়েন্টের ইউনিটের কথা বলি, সেটাতে কি পাবো, উপরটাতে পাচ্ছি কি দেখ তো টেম্পারেচার, টেম্পারেচার মানে কত আসছে কেলভিন, নিচে আসছে কত মিটার, তাহলে আমাদের এখান থেকে লিখবো কি কেলভিন পার মিটার, ওকে। তাহলে আমাদের এই টেম্পারেচার গ্রেডিয়েন্টের ইউনিট হয়ে গেল কি দেখ তো কেলভিন পার মিটার, ওকে। এবারেতে দেখ যদি আমাদের এই টেম্পারেচার গ্রেডিয়েন্ট না থাকে, অর্থাৎ দুটো সাইডের মধ্যে টেম্পারেচারের ডিফারেন্স না থাকে, তাহলে কিন্তু আমাদের কন্ডাকশন প্রসেস হবে না। তাহলে দুটো সাইডে যদি টেম্পারেচার সেম থাকবে, কেন শুধু শুধু হিট এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে থাকবে। তাহলে আমরা এখান থেকে যেরকম বলছি মলিকুলার কলিশন একটা ঘটনা, ঠিক সেরকমভাবে আরও একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, ফর ট্রান্সফার অফ হিট কিসের কথা দরকার না, সেটা হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স ইজ রিকোয়ার্ড। এবার দেখ টেম্পারেচার ডিফারেন্স থাকা মানে সেখানটাতে আমরা কিসের কথা বলবো, টেম্পারেচার গ্রেডিয়েন্ট ইজ অলসো রিকোয়ার্ড, ওকে। তাহলে দেখ যদি আমাদের দুটো কোনো একটা কন্ডাক্টরের দুটো সাইডের মধ্যে টেম্পারেচারের গ্রেডিয়েন্ট থাকে, তাহলে কী হবে, হিট ট্রান্সফার হবে। এবং দেখ সেটাই এখানেতে লেখা আছে ট্রান্সফার অফ এনার্জি ফ্রম ইন এ মিডিয়াম ডিউ টু টেম্পারেচার গ্রেডিয়েন্ট। তাহলে টেম্পারেচার গ্রেডিয়েন্ট থাকার জন্যে যখন হিট একদিক থেকে আরেক দিকেতে ট্রান্সফার হয়ে যায়, সেটাকেই আমরা বলছি কি না কন্ডাকশন প্রসেস, ওকে। এই কথাটাকে কিন্তু আমাদেরকে প্রত্যেককে দেখে রাখতে হবে, গেল কথা। আচ্ছা এবারেতে এটা করতে গেলে আরও একটা আমাদেরকে কথা শিখে রাখতে হবে, মানে সেটা আসছে কি দেখতো আইসোথার্মাল সারফেস, ওকে। তাহলে আইসোথার্মাল সারফেস কি জিনিস সেই কনসেপ্টটাকে আমাদের শিখে রাখতে হবে, সেটার কথাটা আমরা এই পাতাটায় দেখে নেব। তাহলে দেখ এখান থেকে কন্ডাকশানের এই বেসিক কথাগুলোকে আমরা দেখে নিলাম। এবারেতে যে বেসিক কথাটা আরও দেখে নেব, সেটা হচ্ছে কি কন্ডাকশান পড়তে গেলে আরও একটা কথা দরকার, সেটা হচ্ছে কি আইসোথার্মাল সারফেস, ওকে। তো এবারেতে বল আইসোথার্মাল সারফেস এই জিনিসটা বলতে বোঝায় সেটা হচ্ছে কি না এমন একটা সারফেস যেখানে প্রত্যেকটা মলিকুলের টেম্পারেচার সেম আছে, ওকে। তাহলে আইসোথার্মাল মানে সেম টেম্পারেচার, পাশে কি লেখা আছে সারফেস, তাহলে এটা হচ্ছে এমন একটা সারফেস যেখানেতে প্রত্যেকটা মলিকুলের টেম্পারেচার কিন্তু সেম, অর্থাৎ সেই সারফেসে অবস্থিত প্রত্যেকটা মলিকুলের টেম্পারেচার সেম। তাহলে সেটাকে আমরা লিখে রাখতে গেলে আমাদের এখান থেকে টেকনিক্যালি কীরকমভাবে লিখে রাখবো, where temperature of all molecule কিরকম না present at the surface, তাহলে সারফেসে অবস্থিত সমস্ত মলিকুলগুলোর যদি টেম্পারেচার যদি হয় কি না সেম হয়, ওকে, তাকে আমরা বলবো কি আইসোথার্মাল সারফেস। আমরা সবসময়তে জানবো আইসোথার্মাল সারফেস কিন্তু একটা আরেকটাকে কোনো দিন ইন্টারসেক্ট করতে পারে না, ওকে। তাহলে আমাদের এখান থেকে বলে রাখবো কি আইসোথার্মাল সারফেস
isothermal surface cannot intersect each other. ওকে, আচ্ছা, আর আরও একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি কোন দিকে হিট ট্রান্সফার হয়, সেটা আসবে কি সবসময় দেখ ডাইরেকশন অফ হিট ফ্লো, অর্থাৎ কোন দিকে হিটটা যাবে সেটা হচ্ছে কি না ইজ নর্মাল টু দ্য আইসোথার্মাল সারফেস। নর্মাল মানে তোরা জানিস পারপেন্ডিকুলার, ইজ নর্মাল টু দ্য আইসোথার্মাল সারফেস। ওকে, মানে আমি এটাকে কথাটাকে কীরকম বোঝাতে চাইছি, দেখ ধর আমাদের কাছে আছে কি একটা এরকম পয়েন্ট সোর্স আছে, ওকে, সেই পয়েন্ট সোর্সটার কাছে অনেক বেশি টেম্পারেচার আছে, এই পয়েন্ট সোর্স, এটা হলো আমাদের পয়েন্ট সোর্স, তাহলে সেখান থেকে কি আসবে, হিটগুলো চারিদিকে আমাদের ছড়িয়ে যেতে থাকবে, তাই তো? তাহলে হিটটা চারিদিকে ছড়িয়ে যেতে থাকলে মনে কর সেটা একটা কোনো স্ফেরিক্যাল বডি আছে, তাহলে সেখান থেকে হিটটা চারিদিকে ছড়িয়ে যেতে গেলে কি আসবে, এখান থেকে সমান দূরত্বে আমরা কি পাবো, এমন একটা সারফেস পাবো যেখানটাতে আমাদের টেম্পারেচারটা সবার সমান আছে। তার কারণ কি এই জায়গা থেকে এই অবধি আসতে হিটেরও যতটা টাইম লেগেছে, এখান থেকে আসতেও হিটের ততটা টাইম লেগেছে, এটাও যেতে ততটা টাইম লেগেছে, এটাও যেতে ততটা টাইম লেগেছে। তাহলে দেখ একই জায়গা থেকে বিভিন্ন দিকে যদি আমাদের হিটটা যেতে সমান টাইম লাগে, তাহলে সেইখানে তো অবশ্যই তো মলিকুলগুলোর প্রত্যেকটারই টেম্পারেচার সমান হবে, এবং সেই পয়েন্টগুলোকে যদি আমি একটা সারফেস বলে কল্পনা করি, সেটাকে আমি বলবো কি আইসোথার্মাল সারফেস। ওকে, তাহলে এটার টেম্পারেচার মনে কর হলো কতখানি T1। ঠিক সেরকমভাবে আমাদের এটার থেকে আরও একটু দূরে আরও একটা সারফেস কনসিডার করি, সেখানটাতেও হিটটাকে তোর ইনিশিয়াল পয়েন্ট থেকে যেতে ধরে নে সমান টাইম লেগেছে, সেটার টেম্পারেচার যদি হয় কি T2, তাহলে আমাদের বুঝতে হবে কি যে দেখ অবশ্যই কিন্তু আমাদের T1 উইল বি গ্রেটার দ্যান T2। ওকে, তার কারণ কি সামনের দিকে তো আমাদের বেশি টেম্পারেচার থাকবে, আর দূরের দিকে তো আমাদের যেতে যেতে কি চলে আসবে, টেম্পারেচারটা কমে যাবে। তাহলে এই হয়ে গেল কিসের তোর কনসেপ্ট, না আইসোথার্মাল সারফেসের কনসেপ্ট। আর আইসোথার্মাল সারফেস থেকে আমাদের কি হয় না হিটটা কোন দিকে যায়, না সেটা হচ্ছে আমাদের ভাবে এরকমভাবে দেখিয়ে দিতে হয় যে দিকটাতে নর্মাল ড্র করবে। ওকে, এবারেতে দেখ আরও একটা পয়েন্ট আমাদেরকে শিখে রাখতে হয়, সেটা হচ্ছে কি যে ল অফ হিট ট্রান্সফার, মানে ল অফ হিট ট্রান্সফার বাই কন্ডাকশন, বেসিক্যালি পয়েন্টটার নাম। দাঁড়া এক মিনিট একটু দাঁড়াতে, আমার চোখে লাইট পড়ছে। এবারে তাহলে আমি কিসের কথায় চলে যাব, দেখ ল অফ হিট ট্রান্সফার বাই কন্ডাকশন। ল অফ হিট ট্রান্সফার বাই কন্ডাকশন। ওকে, তাহলে কন্ডাকশনের সময় একদিক থেকে আরেক দিকে কোন ফর্মুলা অনুযায়ী আমাদের হিটটা ট্রান্সফার হয়ে যাবে, সেটাকেই আমরা বলছি কি না ল অফ হিট ট্রান্সফার। তো সেটাকে দেখতে গেলে আমাদের কিরকম ভাবে বলতে হবে, দেখ সেটা হচ্ছে দেখ আচ্ছা, আবার এটা পড়তে গেলে আরও একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, লটা কি বলছে সেটা দেখার জন্য। সেটা হচ্ছে কি দেখ যে হিট কারেন্ট এই লটাতে বলা আছে, হ্যাঁ এই লটাতে বলা আছে হচ্ছে হিট কারেন্ট ইজ প্রপোর্শনাল, কার কার সাথে প্রপোর্শনাল, না সেটা হচ্ছে কি ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কন্ডাক্টর। 2 নম্বর হচ্ছে কি দুটো সাইডের মধ্যে টেম্পারেচার ডিফারেন্সের সাথে প্রপোর্শনাল হবে, এবং সেটা প্রপোর্শনাল কার সাথে হবে না 1/লেন্থ। ওকে,
অর্থাৎ লেন্থের ইনভার্সের সাথে প্রপোর্শনাল হয়। এবারেতে ল অফ হিট ট্রান্সফারে কনভার্সনের সময় আমরা দেখে নিলাম কি হিট কারেন্ট এটা হচ্ছে কি এইগুলোর সাথে প্রপোর্শনাল। তো এবারেতে আমাদেরকে সবার কাছে মাথায় একটাই কোয়েশ্চেন আসবে যে স্যার তাহলে হিট কারেন্ট জিনিসটা কি? তো হিট কারেন্ট জিনিসটা হচ্ছে কি তোর অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার পার ইউনিট টাইম, তাকে বলা হয় কি হিট কারেন্ট। তাহলে হিট কারেন্ট জিনিসটা আমরা দেখে নিলাম কি অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার পার ইউনিট টাইম। জেনারেলি আমাদের এই যে হিট কারেন্ট এটাকে এইচ দিয়ে ডিফাইন করা হয়, সেখান থেকে আমরা লিখে রাখি কি এইচ ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে আমরা এখান থেকে দেখে নিলাম কি দেখতো হিট কারেন্ট সেটা হচ্ছে এই ঘটনাগুলোর সাথে প্রপোর্শনাল। তাহলে সেটাকে যদি আমি একটা লাইনেতে সাম আপ করি আমি কি লিখতে পারবো দেখতো, সাম আপ করলে লিখতে পারবো এইচ ইজ প্রপোর্শনাল টু এ ইন্টু θ1 মাইনাস θ2 ডিভাইডেড বাই এল। প্রপোর্শনাল সাইন হাঁটাতে গেলে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়, এখানেতে যে কনস্ট্যান্টটা নিয়ে আসে হয় সেটা হচ্ছে কি কে। তাহলে সেটা ইন্টু তোর চলে আসছে কত দেখ θ1 মাইনাস θ2 ডিভাইডেড বাই এল। এখানে কেটাকে তো অবশ্যই বুঝতে পারছি একটা কনস্ট্যান্ট বলা হয়, এখানেতে এই যে কনস্ট্যান্টটা সেই কনস্ট্যান্টটার নাম হচ্ছে কি কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি। ওকে, তাহলে এই যে জিনিসটা এটাকে বলা হয় কি কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি। ওকে, তাহলে এখানটাতে এই পেজটাতে যে যে জিনিসগুলো পড়লাম আমি একবার পেজটাকে ছোট করে দিই, একবার চটপট এটাকে দেখে নে। এর আগের পাতাটাকেও একবার দেখে নিলে বেটার, তো সেটাকেও দেখে নে আর এটাকেও দেখে নে, নিয়ে আমাকে জানা আর কি কি কথায় তোদেরকে হেল্প করব। এটাকেও দেখে নে, তারপরে তো বলবি পাতাটাকে চেঞ্জ করে দিতে, আমি পরের পাতাটাতেও চেঞ্জ করে দেব। দেখা হয়ে গেলে আমাকে বলবি, তারপরেতে আমি অন্য পাতাতে যাব। ঝটপট কমপ্লিট করে থাক। পড়া হয়ে গেলে বলবি, আমি পাতাটা ঘুরিয়ে দেবো। Sir, next page. হয়ে গেছে হিমাদ্রি? হ্যাঁ স্যার, নেক্সট পেজ। ওকে, এটাকেও ঝটপট একবার পড়ে দেখে না। হ্যাঁ স্যার, আচ্ছা, এবারেতে দেখ আমাদের এই যে কে হলো না, এই কেটাকে একটুখানি ব্রডার টার্মে লিখতে হয়। আমি তারপরেতে এখানেতে পিডিএফটাতে কি লেখা আছে আমি আলোচনা করে দিচ্ছি। দেখ কেটাকে বললাম কি, নামটা নিশ্চয়ই শিখে নিয়েছি, সেটা হচ্ছে কি তোর কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি। ওকে, আচ্ছা কে এর আমাদের ডিটেলস অফ কে বলে আমি এখানটাতে হেডিং দিয়ে দিচ্ছি, যেটাকে সম্বন্ধে আমাদের একটুখানি পড়ে নিতে হবে। ডিটেলস অ্যাবাউট কি। আচ্ছা, এর ফর্মুলা আমরা কতখানি দেখলাম দেখ, এইচ ইকুয়াল টু কে এ, কি লিখেছি বল, θ1 মাইনাস θ2 বাই এল।
তাহলে এখান থেকে যদি আমাকে বলে কি কে বলতে কত বোঝাবো, সেটাকে আমরা লিখবো কতখানি, দেখতো এইচ ইন্টু এল ডিভাইডেড বাই এ ইন্টু θ1 মাইনাস θ2, তাই তো? এবারেতে তোরা আমাকে বল এই যে এটার ইউনিট কত হবে, একবার বলার চেষ্টা করতে দেখি এটার ইউনিট কত আসবে। তোর এখানটাতে আছে কি প্রথমেতে এইচ, তাই না? এইচ এর ইউনিট কত আসবে? কেলভিন চলে আসবে না, এইচ এর ইউনিট কেন কেলভিন আসবে? এইচ মানে তোকে আমি কি শেখালাম? এইচ মানে শেখালাম হচ্ছে কি অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার বাই টাইম, হিট বাই টাইম, তাই তো? হিট বাই টাইম মানে সেটা আসছে কি এনার্জি বাই টাইম, তাই তো? হিট তো একটা এনার্জি, তাহলে এনার্জি বাই টাইম, এনার্জি বাই টাইম মানে কি সেটা আসছে তোর পাওয়ার, তাই তো? তাহলে পাওয়ারের ইউনিট কত হয়? ওয়াট। তাহলে আমাদের এইচ এর যে ইউনিট আছে, ইউনিট অফ এইচ, সেটা কতখানি আসবে? সেটা আসবে তোর দেখ ওয়াট। ওকে, এবার দেখ লেন্থ, তাহলে আমি এখানটাতে বসাচ্ছি, দেখ এটার যে ইউনিটের কথাটা লিখলাম, এইচ এর ইউনিটটার জন্য লিখলাম ওয়াট। লেন্থের ইউনিট কত হয়? মিটার। নিচে এরিয়া মানে হচ্ছে কত? মিটার স্কোয়ার। θ1 মাইনাস θ2, তার মানে সেখানটার ইউনিট কত থাকবে? কেলভিন। তাহলে এখান থেকে একটা মিটার বেরিয়ে গেল, তাহলে সেখান থেকে তো চলে আসছে কত? ওয়াট ইন্টু মিটার টু দি পাওয়ার -1 ইন্টু কেলভিন টু দি পাওয়ার -1, তাই তো? বুঝতে পেরেছিস কথাটা? হ্যাঁ স্যার। তাহলে আমাদের যে ইউনিট অফ কে দেখলাম, সেখান থেকে ইউনিট অফ কে বলতে গেলে আমাদের বলতে হচ্ছে কোনটা? এটা। ওকে, এটা অবশ্যই তুই বুঝতে পারছিস, সেটা আসছে কতখানি? এসআই ইউনিট। ওকে, আর যদি এটা সিজিএস ইউনিটের কথা বলতাম, সিজিএস ইউনিটের সময় এখান থেকে কত থাকতো? কিউ বাই টি। তখন কিউ বাই টি এর এই ইউনিটটা অর্থাৎ এইচ এর ইউনিটটা সিজিএস তে কতখানি আসতো? কিউ বাই টি এর সিজিএস এতে ইউনিটটা আসতো দেখ তোর হচ্ছে কতখানি? ক্যালোরি পার সেকেন্ড, তাই না? তোর এখান থেকে জুল পার সেকেন্ড যদি হতো, কিউ মানে জুল পার সেকেন্ড হলে সেটাকে ওয়াট লিখতে পারছিস, কিন্তু এই সিজিএস এ হলে সেটা কি আসে? ক্যালোরি পার সেকেন্ড। ক্যালোরি পার সেকেন্ডে তোর পারফেক্ট কোনো অ্যান্সার নেই, তাহলে সেটার জায়গাতে তুই লিখতিস কত? ক্যালোরি পার সেকেন্ড। তাহলে সেখানটাতে ওয়াটের বদলেতে তুই লিখতিস কত? ক্যালোরি ইন্টু তোর মিটারের বদলেতে কতখানি আসতো? সেন্টিমিটার টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1, আর তোর ওটার ক্ষেত্রে আসলো কত? সেকেন্ড টু দি পাওয়ার -1। তাহলে সেটা তোর চলে যেত কোন ইউনিট বল? সিজিএস ইউনিট। ওকে, তাহলে এটা চলে গেল কি তোর এখানটাতে কটা। এবারেতে এই যে কে কনস্ট্যান্টটা, এই কনস্ট্যান্টটার ভ্যালু কার উপরেতে ডিপেন্ড করে, সেটার জন্য আমাদের বলতে হবে কি ভ্যালু অফ কে ডিপেন্ডস অন দ্য মেটেরিয়াল। যে ধরনের মেটেরিয়াল হবে সেটার আমাদের সেরকম ধরনের কে এর ভ্যালু হবে। ওকে, এবার দেখ যদি আমাদের কোনো মেটাল হয়, মানে যারা ভালো কন্ডাক্টর হয়, ভালো কন্ডাক্টর মানে যারা কারেন্টকে ভালো কন্ডাক্ট করতে পারে, যেমন আমি মনে কর বলছি কি কপার, আমি বলছি কি ব্রাস, এরা ভালো কি করতে পারে? কারেন্টকে কন্ডাক্ট করতে পারে, তাদের থার্মাল কন্ডাক্টিভিটিও কিন্তু ভালো হবে। ওকে, তাহলে আমাদের এখান থেকে মনে রাখতে হবে গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি okay is good conductor of heat। ওকে, এটুকুনি কথা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এই পার্টটাকে তাহলে তুই দেখে নিচ্ছিস। আচ্ছা, তুই তো এফ ট্রিপলে পড়ছিস, সেখান থেকে তুই একটা জিনিস শিখেছিস তো,
যদি কোনো মেটেরিয়ালকে সিরিজেতে কানেক্ট করা থাকে তখন আমাদের সেখান থেকে কি হয়, হিট কারেন্টের মানে কারেন্টের ভ্যালুটা কি থাকে, সেম থাকে। সিরিজেতে কারেন্ট সেম থাকে, আর প্যারালালে কি থাকে, পোটেনশিয়াল ডিফারেন্স সেম থাকে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এখানে তো আমাদের সেম কনসেপ্টটাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে কি, ইফ টু কন্ডাক্টর আর ইন সিরিজ, ইফ টু কন্ডাক্টর আর ইন সিরিজ, ওকে, সেখান থেকে আমাদের বলবো কি হিট কারেন্ট উইল বি সেম। ওকে, আর যদি তাহলে তোদের পরের পয়েন্টটা থাকে কীরকম দেখতো, যদি আমাদের বলা থাকে কি ইফ টু কন্ডাক্টর আর ইন প্যারালাল, প্যারালালে থাকলে কি হয়, পোটেনশিয়াল ডিফারেন্স সেম থাকে, সেটা তো শিখেছিস। এখানেতে পোটেনশিয়াল ডিফারেন্সের ইকুইভ্যালেন্ট কে, এখানে পোটেনশিয়াল ডিফারেন্সের ইকুইভ্যালেন্ট হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স। তাহলে আমাদের এখান থেকে মাথায় রাখতে হবে যদি দুটো কন্ডাক্টর প্যারালাল থাকে তখন তাদের টেম্পারেচার ডিফারেন্স ইজ সেম। ওকে, তাহলে আমি এখান থেকে দেখে নিলাম কি, দেখ আমাদের কারেন্ট ইলেকট্রিসিটির ক্ষেত্রে যে নর্মাল কারেন্ট আই হয় সেটা আমাদের এখানটাতে হিটের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট টু কার ক্ষেত্রে, এইচ। নর্মাল সময়তে কারেন্ট ইলেকট্রিসিটির ক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্স যেটা হয় কি ভি, আমাদের এর ক্ষেত্রে সেটার কার সাথে ইকুইভ্যালেন্ট, সেটা হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স অর্থাৎ ডেল্টা থিটার সাথে ইকুইভ্যালেন্ট, অর্থাৎ ডিফারেন্স ইন পোটেনশিয়াল সেটা ইজ ইকুইভ্যালেন্ট টু ডিফারেন্স ইন টেম্পারেচার। আর আই সেটা হচ্ছে কার সাথে ইকুইভ্যালেন্ট না, সেটা হচ্ছে আমাদের এইচ এর সাথে ইকুইভ্যালেন্ট। বুঝতে পারছিস পয়েন্টটা? হ্যাঁ স্যার। ওকে, এবারেতে দেখ আরো একটা কথা বলি। দেখ আমরা সবাই তো শিখেছিলাম ওহমের সূত্র শিখেছিলাম। ওহমের সূত্রটা কি ছিল বলতো একটুখানি, ফর্মুলাটা তো বলতে পারবি, ফর্ম ওহমস ল বল, পড়েছিলাম না, ভি ইকুয়াল টু আই আর, তাই তো রে? তাহলে সেখান থেকে আমরা লিখতাম কত, আই অর্থাৎ হিট মানে নর্মাল কারেন্ট, সেটা ইকুয়াল টু কত লিখতাম, পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, তাই তো? এখানে আরটাকে বলতাম কি ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, ডেল্টা ভিটাকে বলতাম কি পোটেনশিয়াল ডিফারেন্স। এবারে দেখ আমাদের এখান থেকে যে ফর্মুলাটা দেখলাম মানে থার্মাল কন্ডাক্টিভিটির যে ফর্মুলাটা দেখলাম সেটাকে আমরা কীরকমভাবে লিখতে পারবো দেখতো, ফর থার্মাল কন্ডাক্টিভিটি, সেখানটাতে আমরা কি দেখলাম, এইচ অর্থাৎ হিট কারেন্ট, সেটা ইকুয়াল টু কত লিখলাম বলতো, কে এ থিটা 1 মাইনাস থিটা 2 বাই এল। সেটাকে আমি এরকমভাবে লিখতে পারবো না, দেখ সেটাকে লিখছি কত, থিটা 1 মাইনাস থিটা 2, অর্থাৎ সেটাকে লিখছি কত, টেম্পারেচার ডিফারেন্স ডিভাইডেড বাই আমি সেটাকে লিখছি কত, এল বাই কে এ। তাহলে থিটা 1 মাইনাস থিটা 2 সেটাকে লিখছি কত, ডেল্টা থিটা, নিচে কতখানি লিখেছি, এল বাই কে এ। আমি এল বাই কে এটাকে আমি লিখছি কি আর থার্মাল। ওকে, তাহলে দেখ এই ইকুয়েশনটা তোর কি হয়ে যাচ্ছে, ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে কি, দেখ না এইচ কার সাথে ইকুইভ্যালেন্ট, এইচ হচ্ছে আই এর সাথে ইকুইভ্যালেন্ট, ডেল্টা থিটা কার সাথে ইকুইভ্যালেন্ট, ডেল্টা ভি এর সাথে ইকুইভ্যালেন্ট। তার মানে নিচের এই যে কোয়ান্টিটিটা আছে অর্থাৎ ডিনোমিনেটারে সেটা কার সাথে ইকুইভ্যালেন্ট হবে, তার রেজিস্ট্যান্সের সাথে ইকুইভ্যালেন্ট হবে। এখানে যে নিচের কোয়ান্টিটিটা সেটাকে আমাদের বলা হয় কি থার্মাল রেজিস্ট্যান্স। ওকে, তাই আমরা এখান থেকে বলতে পারবো কি, দেখ থার্মাল রেজিস্ট্যান্স, ওকে, সেই থার্মাল রেজিস্ট্যান্স তার ভ্যালুটাকে আমি লিখবো কত, আর টিএইচ ইকুয়াল টু আমরা লিখবো কত, দেখ এল বাই কে। ওকে, এটাকে আমরা বলবো কি থার্মাল রেজিস্ট্যান্স। বুঝতে পেরেছিস পয়েন্ট, নাকি ডাউট রইল এখানে? না স্যার, বুঝতে পারছি। এবারেতে দেখ আমরা করব কি, যে ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটির ভ্যালুটাকে বের করব। ওকে, কিসের কথা বললাম, ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটির ভ্যালুটাকে বের করব।
যেরকম থার্মাল রেজিস্ট্যান্স তো ছিল কার ক্ষেত্রে বল, দুটো সিরিজের ক্ষেত্রে আর প্যারালালের ক্ষেত্রে ছিল, ঠিক এখানেতেও কনসেপ্ট সেম আসবে। ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি দুটোর ক্ষেত্রে, প্রথমে তো আমরা ধরে নেব কার ক্ষেত্রে করে নিচ্ছি, দেখতো দুটো কন্ডাক্টর আছে কার ক্ষেত্রে, সিরিজে আছে। মানে আমার এখানেতে বক্তব্য কীরকম দেখ, ধরে নে আমাদের কাছে এই একটা কন্ডাক্টর আছে, এই যে কন্ডাক্টর আছে এই কন্ডাক্টরটার আমি লেন্থ বলছি কত L1, এর থার্মাল কন্ডাক্টিভিটি অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি বলছি কত K1, এর এ ক্রস সেকশনাল এরিয়া বলছি কত A1। ক্রস সেকশনাল এরিয়া বলতে জানিস তো কোন কথাটাকে বলানো হচ্ছে, এই সাইডটাতে যে এরিয়াটা আছে, অর্থাৎ বুঝতে পারছিস তো ক্রস সেকশনাল এরিয়া বলতে কোনটাকে বোঝাচ্ছি, এই পার্টটাকে বোঝাচ্ছি। এটা আমাদের 2 ডিমেনশনাল ফিগারেতে দেখানো সম্ভব নয়, সেই জন্য আমি ওই পার্টটাকে আর দেখাচ্ছি না। ওকে, এবার দেখ এটার সাথে তোর সিরিজেতে কানেক্টেড আছে কে না, আরও একটা কন্ডাক্টর, এই আরও একটা কন্ডাক্টর কানেক্টেড আছে। ওকে, এটার করসপন্ডিং ভ্যালুগুলো বলছি কত L2, এটা বলছি কত K2, এটা বলছি কত A2। ওকে, তো আমাকে এবারেতে এর বের করতে বলেছে কি, যে মানে করতে চাইছি কি, যে এই দুটো যখন সিরিজে আছে এর ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি কত হবে। আমরা কিসের কথা শিখেছি দেখ, আমরা সবাই শিখেছি সিরিজের সময় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হয়, আর ইকুয়াল টু আমরা লিখেছি কত দেখ R1 প্লাস R2, তাই না। R1 এর ভ্যালু কত আসবে দেখ, তো ইকুইভ্যালেন্ট ভ্যালু ব্যাপারটার সময় আমরা কি লিখেছি, থার্মাল রেজিস্ট্যান্সের ভ্যালু কত লিখেছি L/KA, তাহলে আমাদের এখান থেকে কত আসবে L1/K1 A1। R2 এর সময় আমরা কত লিখবো L2/K2 A2, তাই তো, বুঝতে পারছিস তো কথাটা। আচ্ছা, এখানটা থেকে আমি আরও একটা কথা তোকে বলে নিই, আমি ধরে নিচ্ছি যে এই যে দুটো মেটেরিয়াল নিয়েছি না, মানে তোদের সিলেবাসে এতটা ডিফিকাল্টি সেটা গিয়ে লাভ নেই, তোদের যেটাতে মনে রাখবি দেখ এখান থেকে যে দুটো মেটেরিয়াল নিয়েছি, দুটো মেটেরিয়ালেরই শুরুতে ধরে নে ক্রস সেকশনাল এরিয়া সেম আছে, মানে এখান থেকে এটার ক্ষেত্রেও বলে নে এটার ক্রস সেকশনাল এরিয়াও A, এটারও ক্রস সেকশনাল এরিয়া A আছে। তাহলে এখানটা থেকে তুই কিসের কথা বলতে পারবি দেখ, ইকুইভ্যালেন্ট যে ব্যাপারটা আসবে সেটা আসবে কত L1/K1/A প্লাস এখান থেকে বলবি কত L2/K2/A। এবারেতে ইকুইভ্যালেন্ট এটার সময়তে তুই যদি ইকুইভ্যালেন্ট বের করতে চাস, মানে দুটোকে মিলিয়ে দেখতে চাস, দুটোকে মিলিয়ে দেখতে গেলে বলবি কি দুটোর ইকুইভ্যালেন্ট লেন্থ আসছে কত L1 প্লাস L2, তুই তার ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি বের করছিস। ধরে নে ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি হচ্ছে কি, ক্রস সেকশনাল এরিয়া সবারই তো কত করেছিল A করেছিল, তাহলে এখানটাতেও লিখে দে A, তাহলে এটাতে পেয়ে যাচ্ছিস কত দেখ L1 প্লাস L2, নিচে পাচ্ছিস কত K ইন্টু A, সব জায়গা থেকে তোদের কি চলে যাবে A এর ভ্যালুটা বেরিয়ে চলে গেল। এবার আমাদের টার্গেট কি ছিল, ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি অর্থাৎ K এর ভ্যালুটা বের করব, তাহলে সেই ভ্যালুটাকে লিখতে গেলে আমি কত পাচ্ছি দেখ, রাইট সাইডেতে পাচ্ছি L1/K1, এখানটাতে পাচ্ছি কত L2/K2, এখানটাতে পাচ্ছি কত দেখ L1 প্লাস L2/K। এবার এটা থেকে যদি আমাকে K এর ভ্যালু বের করতে বলে আমি তো আরামসে বের করে দিতে পারবো K এর ভ্যালু কত আসছে। তো এখান থেকে K এর ভ্যালু তাহলে কত চলে যাবে দেখ, তো K ইকুয়াল টু ক্রস মাল্টিপ্লিকেশন করে দে, এদিকটাতে পাচ্ছিস কত L1 প্লাস L2 ডিভাইডেড বাই কত পেয়ে যাচ্ছিস L1/K1 প্লাস L2/K2। ওকে, তাহলে এটা হয়ে গেল কি আমাদের দুটো থার্মাল কন্ডাক্টর সিরিজেতে থাকলে তাদের ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটির ভ্যালুস কত আসবে। ওকে, এখানটা থেকে আমাদের একটা আরও স্পেশাল কেসের কথা মনে রাখতে হয়। স্পেশাল কেসটার সময় বলা থাকে কি, যে দুটো কন্ডাক্টরের লেন্থও যদি সমান হয়, আমি বলছি কি L1 ইকুয়াল টু L2। ওকে, আমি ধরে নিচ্ছি সেটা আসছে কত L, তাহলে সেই পরিস্থিতিতে আমাদেরকে কি লিখতে হবে দেখ, K এর ভ্যালু লিখতে হবে L1 প্লাস L2, মানে দুটোই L, সেটাতে লিখে দিচ্ছিস কত 2L, নিচে পাচ্ছিস কত L/K1, আবার এখানটাতেও পাচ্ছিস কত L/K2, সব জায়গা থেকে এলগুলোকে কমন নিয়ে নিয়ে বাদ দিয়ে দিলে আমাদের এখান থেকে কত পেয়ে যাবি দেখ, এখান থেকে পাবি হচ্ছে 2 ডিভাইডেড বাই 1/K1 প্লাস 1/K2। তাহলে সেটাকে সিম্পলিফাই করে লিখলেও তোর কত পেয়ে যাচ্ছিস দেখ না, K এর ভ্যালু পেয়ে যাচ্ছিস উপরটাতে পাচ্ছিস দেখ কত 2K1K2, নিচে কতখানি পাচ্ছিস K1 প্লাস K2। ওকে, তাহলে এটা স্পেশাল ঘটনার ক্ষেত্রে অর্থাৎ দুটোরই লেন্থ সেম এবং ক্রস সেকশনাল এরিয়া সেম,
সেই পরিস্থিতিতে ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি কত আসবে যদি আমাদের বের করতে বলে আমরা কিন্তু এই ফর্মুলাটাকে দিয়ে সেটাকে দেখিয়ে দেব। ওকে, আমি এখান থেকে যা যা ঘটনাগুলো ঘটালাম সেটাকে আমি একবার স্ক্রিনটাকে ছোট করছি, ঝটপট এটাকে পড়ে দেখে নে, হয়ে গেলে জানা, আমি তারপরে তো আগের কথা যাচ্ছি। স্যার হয়ে গেছে। আরে হয়েছে রে নাকি বলে দিতে হবে তোকে? হয়ে গেছে। পারবি তো? হ্যাঁ। তাহলে যদি দুটো আমাদের প্যারালালে থাকে সেটা তুই বের করে দিতে পারবি ইকুইভ্যালেন্টটা? একবার ট্রাই করে দেখ না। ধর আমি বলে দিচ্ছি if two conductor are in parallel then what will be the equivalent thermal conductivity? If two conductor are in parallel সেটার ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি কীরকম হবে? প্যারালালের সময় তোর তো কনসেপ্ট তো জানা আছে, কি আসছে দেখ, এই একটা কন্ডাক্টর, রাইট, এটার সাথে আমি কিসের কথা ধরে নিচ্ছি, আরও একটা কন্ডাক্টর আছে, এই দেখ প্যারালালে আছে, বুঝতে পারছিস তো, ওপর নিচে করা আছে মানে সেটাকে বলে কি প্যারালাল। প্যারালালের সময়তে কি থাকে, টেম্পারেচার ডিফারেন্স সমান থাকে, এদিকটার টেম্পারেচার ডিফারেন্স সমান, দুটোর ক্ষেত্রেই আছে। এখান থেকে আমি ধরে নিচ্ছি কি দেখ তো, ওপরটার ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি হচ্ছে লেন্থ হচ্ছে কতটা এল, আমি ধরে নিচ্ছি এটার কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি আছে কতখানি K1, ক্রস সেকশনাল এরিয়া আছে কতখানি A1। ওকে, পরেরটার ক্ষেত্রেও তুই ধরে নে এরকম আছে, এটার ক্ষেত্রে লেন্থ আছে তোর এল, এটার ক্ষেত্রে আছে K2, এটার ক্ষেত্রে কন্ডাক্ট এরিয়া আছে কত A2। তাহলে এটার ক্ষেত্রে যদি আমাদেরকে বলে কি যে ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি কত আসবে সেটা বের করতে হবে। তার জন্য তো তুই নিয়ম কি শিখেছিস বল? তুই তো নিয়ম শিখেছিস যে আমাদের প্যারালালে থাকলে কত হয়, 1/r ইকুয়াল টু লিখতে হয় কত, 1/r1 প্লাস 1/r2, তাই না? r1 মানে কত, l/k, তাহলে r1 এর জায়গাতে তুই বসাবি কত, l/ka, তাহলে ঘুরে গিয়ে কত আসবে, k1/a1। সিমিলারলি r2 তার জায়গাতে কত আসবে, l/k2a2, চলে গেল। ইকুইভ্যালেন্টের সময়তে কত আসছে, দুটোর মিলিত লেন্থ তো তোর এলই থাকবে, কিন্তু দুটোর মিলিত ক্রস সেকশনাল এরিয়া কত হয়ে যাবে, দুটোর মিলিত ক্রস সেকশনাল এরিয়া হয়ে যাবে A1 প্লাস A2, সব জায়গা থেকে নিচে থেকে এলগুলো বেরিয়ে গেল।
গেলে তোর টার্গেট কি ছিল, কে এর ভ্যালু বের করা, তাহলে তার ভ্যালুটা কত পেয়ে যাচ্ছিস দেখ, k1a1 প্লাস k2a2 ডিভাইডেড বাই নিচে তুই কতখানি পাচ্ছিস বল, a1 প্লাস a2, তাই তো। তাহলে এটা হয়ে গেল কি প্যারালালের সময় ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটির ভ্যালু। যদি আমাদেরকে এখান থেকে স্পেশাল ওই ঘটনাটার কথা বলতে পারে, স্পেশাল কেস, সো মানে হচ্ছে কি দুটো কন্ডাক্টরেরই ক্রস সেকশনাল এরিয়া সমান, ওকে। সেই পরিস্থিতিতে তাহলে এটাকে কতখানি লিখতিস দেখ, এটাকে লিখতিস কত, k1a প্লাস k2a, নিচে কত পেতিস, নিচে পেতিস হচ্ছে 2a, মানে এখান থেকে a গুলো বেরিয়ে যেত, গেলে তোদের কত পেয়ে যেতিস, এটা পেতিস দেখ k1 প্লাস k2 বাই 2। তাহলে এখানেতে একটা জিনিস দেখ, এখানেতে যে ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটিটা আসছে সেটা হচ্ছে কি k1 আর k2 এর অ্যাভারেজ, ওকে। মানে এই স্পেশাল ঘটনার সময় তুই বলতে পারবি কি যে ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি সেটা হচ্ছে কি k1 আর k2 এর অ্যাভারেজ। অ্যাভারেজ কি আবার কি বলে, এরিথমেটিক মিন, তাই তো। অ্যাভারেজ কি তো এরিথমেটিক মিল বলে, মানে এপিজিপির সময়তে সেটাই তো শিখেছিলিস, মানে এপিজিপির সময়তে তোরা তো শিখেছিলিস যদি আমাদের তিনটে কোয়ান্টিটি এরকম থাকে এ বি সি, তাহলে তো এই মাঝখানের কোয়ান্টিটিটাকে আমাদের বলা হতো কি এরিথমেটিক মিন। সেই কোয়ান্টিটিটাকে আমরা পেতাম কীরকমভাবে, এ প্লাস সি বাই 2 করে, তাই তো। তাহলে এখানটাতেও তো সেই ঘটনাটা সেরকম আছে, এখানেতে তাহলে কে এর ভ্যালুটা আমাদের কি হচ্ছে, কে হচ্ছে কি এখানেতে সেটা হচ্ছে এরিথমেটিক মিন অফ k1 অ্যান্ড k2, ওকে। তাহলে এখানটাতে তোরা দেখছিস কি হেয়ার কে ইজ arithmetic mean of k1 and k2, ওকে। তাহলে আমি এখান থেকে কি বলছিলাম, এ বি সি আর ইন এপি, এরিথমেটিক প্রোগ্রেশনে থাকলে তখন মিড টার্মটাকে লিখতে হয় কীরকমভাবে, এরকমভাবে লিখতে হয়। আর যদি আমাদের এরকমভাবে ঘটনা ঘটতো যে এ বি আর সি কিসে আছে, আর ইন হারমোনিক প্রোগ্রেশন, এইচপি হারমোনিক প্রোগ্রেশন বুঝিস তো, সেখানটাতে কি থাকে 1/a 1/b 1/c, সেগুলো তোর একটা আর একটার সাথে সিরিজতে থাকে, জানিস তো হারমোনিক প্রোগ্রেশন, যদি না জানিস ম্যাথসের ক্লাসটা একবার ভালো করে দেখে নিবি। তাহলে এবিসি যদি হারমোনিক প্রোগ্রেশনে থাকে তখন এই যে মিড টার্মটা বিটা সেটার ভ্যালু কত থাকে, 2ac ডিভাইডেড বাই a প্লাস সি, ওকে। সেটাও কিন্তু তোদের দেখ এই আগের দিকের যে রেজাল্ট আছে সেটাকে স্যাটিসফাই করছে। এখানটাতে দেখ এই স্পেশাল ঘটনার ক্ষেত্রে এটা কি আসছে, 2k1 k2 ডিভাইডেড বাই k1 প্লাস k2, মানে এই ঘটনাটা বেসিক্যালি সাজেস্ট করছে কি, এটা সাজেস্ট করছে এখানেতে এটা হচ্ছে কি জিওমেট্রি, এই হারমোনিক মিন অফ k1 অ্যান্ড k2, ওকে। তাহলে এটা সাজেস্ট করছে কি দেখ তো, দিস ইজ হারমোনিক মিন অফ k1 অ্যান্ড k2, ওকে। এই কথাটাকে তোকে তাহলে কিন্তু রেডি করে ফেলতে হচ্ছে। এই পাতাতে যেটা শেখালাম প্যারালালের কনসেপ্ট একবার তুই পড়ে দেখে নে, কোনো কিছু সমস্যা থাকলে বল, তারপরেতে পরের কথায় চলে যাবে। হয়েছে? আচ্ছা দেখ, আচ্ছা এটা পারিস কিনা একবার দেখ তো। যদি তোকে বের করতে বলতো কোনো একটা জাংশনেতে ভোল্টেজ কত আসবে, মানে তোরা ইলেকট্রিসিটির সময়তে কীরকম কথা শিখেছিলিস সেটা একবার মনে করে দেখতো। যদি বলতো কি জাংশন ভোল্টেজ, ওকে,
জাংশন ভোল্টেজটার সময়তে কিরকম আমি কথা বলছি দেখ, আমাদের মনে করছিল কি এই একটা রেজিস্ট্যান্স আছে, তার সাথে আরও একটা রেজিস্ট্যান্স আমাদের এরকম সিরিজতে কানেক্ট করে দেওয়া আছে। এই দিকটার পোটেনশিয়াল দেওয়া আছে কত V1, এই দিকটার পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়া আছে কত V2, এটার রেজিস্ট্যান্স দেওয়া আছে R1, এটার রেজিস্ট্যান্স দেওয়া আছে R2। ওকে, আমি বলে দিচ্ছি কি দেখতো, আমি বলে দিচ্ছি হিয়ার R1 R2 তো সিম্পল কথা আমার বলে দেওয়ার দরকার নেই, এটা হচ্ছে কি দুটো রেজিস্ট্যান্সগুলো। আমি এখান থেকে যেটা বলছি হিয়ার V1 ইজ গ্রেটার দ্যান V2। ওকে, যদি V1 ইজ গ্রেটার দ্যান V2 হয় সেই কথাটার মানে কি দাঁড়াচ্ছে, তোর কারেন্ট কোন দিক থেকে কোন দিকেতে ফ্লো করবে, V1 এর সাইড থেকে কারেন্টটা কোন দিকেতে ফ্লো করে বল, তোর V2 এর দিকে কারেন্ট ফ্লো করবে। কারণ আমরা তো সবাই শিখেছি কারেন্ট কি হয়, কারেন্ট সবসময় আমাদের হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে ট্রাভেল করতে থাকে, তাই না? তাহলে এটার ক্ষেত্রে যদি আমাকে কারেন্টের কথা বলে, কারেন্টের কথা বললে আমাদের কি বলতে হতো বল, এটার মধ্যে দিয়ে কারেন্ট কতখানি যেত, এটার মধ্যে দিয়ে যে কারেন্ট যেত সেটার ভ্যালু তোরা বলতিস কতখানি বল, V1 মাইনাস V2 ডিভাইডেড বাই আমরা কত লিখতাম সেটাকে R1 প্লাস R2, তাই না? তাহলে V1 মাইনাস V2টাকে আমরা বলতাম কি পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য জাংশন, আর R1 প্লাস R2টাকে আমরা বলতাম কি টোটাল রেজিস্ট্যান্স, তাই তো? এবারেতে যদি আমাকে এই পয়েন্টের পোটেনশিয়াল বের করতে বলতো, তখন আমরা পোটেনশিয়াল কার অ্যাক্রসে বের করতাম, আমাদের R2 এর অ্যাক্রসে পোটেনশিয়াল বের করতাম। এটা তো তোরা কারেন্ট ইলেকট্রিসিটি যখন পড়েছিস তখন শিখেছিস, যে দিকটাতে টেম্পারেচার সব থেকে মানে যে দিকটাতে পোটেনশিয়াল সব থেকে কম থাকে তার রেসপেক্টে এই পয়েন্টের ভোল্টেজটাকে আমরা বলি কি এই পয়েন্টের পোটেনশিয়াল, তাই তো? যদি তাহলে আমাদের তাহলে কখনো বের করতে বলে ফাইন্ড পোটেনশিয়াল অফ পয়েন্ট 1, আমি ধর এটাকে বলছি পয়েন্ট 1, সেটাই তো হচ্ছে কি জাংশন, তাহলে আমাদের তখন বের করতে হতো কি R2 এর অ্যাক্রসে পোটেনশিয়ালটা, সেটাই হচ্ছে কি পয়েন্ট 1 এর পোটেনশিয়াল। ওকে, কেন সেটার জন্য তোদের দেখবি যে FTPL তে সুন্দর লেকচার দেওয়া আছে, সেখানটাতে তোরা দেখে নিবি, সেটার ডিটেলসে আমি যাচ্ছি না, শুধু আমি তোকে এটুকুনি কথা মনে করিয়ে দিচ্ছি বা শিখিয়ে রাখছি, সেটা আসছে কি যদি আমাকে কখনো বলে যে R2 এর অ্যাক্রসে মানে পয়েন্ট 1 এর পোটেনশিয়াল কত, সেটা সবসময় বের করবো কত R2 এর অ্যাক্রসে পোটেনশিয়ালটা। কেন, তোর R2টার সাথেই আমাদের কি আছে না লোয়ার পোটেনশিয়ালটা কানেক্টেড আছে, সবসময় লোয়ার পোটেনশিয়ালের রেসপেক্টে আমাদের ভোল্টেজকে ক্যালকুলেট করতে হয়। তাহলে আমাদের এখান থেকে কথা আসছে কি যদি আমাকে বলে কি পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট 1, তখন আমরা বলবো কি না, তখন বলবো কি যে ভোল্টেজ অ্যাক্রস R2। ওকে, তাহলে ভোল্টেজ অ্যাক্রস R2 মানে কত আসবে, R2 এর অ্যাক্রসে ভোল্টেজ মানে কত, কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। কারেন্টের ভ্যালুটা আমরা কতখানি দেখলাম দেখ, ডেল্টা ভি ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স ইনটু আমরা কত পেলাম R2, তাহলে সেখান থেকে লিখছি কি দেখ তো R2 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স ইনটু তোরা পাচ্ছিস কতখানি না পোটেনশিয়াল ডিফারেন্স। ওকে, এরকমভাবে কি করতে হয়, কোনো একটা পয়েন্টের পার্টিকুলার পয়েন্টের আমাদের যদি ভোল্টেজ বের করতে হয় এরকমভাবে বের করতে হয়। ওকে, তাহলে আমি যদি এবারেতে সিমিলার কনসেপ্টটাকে এখানেতে অ্যাপ্লাই করি, তাহলে আমি এখানটাতে কিসের কথা লিখছি দেখ, সিমিলারলি যদি বলি কি দেখ তো জাংশন টেম্পারেচার, সিমিলারলি যদি জাংশন টেম্পারেচার বের করতে হয় কিরকম ভাবে করবো দেখ, এখানেতে কনসেপ্ট কি থাকবে দেখ, দুটো কন্ডাক্টর, এই তার সাথে কি আছে আরও একটা কন্ডাক্টর, এরকমভাবে কানেক্ট করা হলো। এখানটার টেম্পারেচার আছে কতখানি θ1, এখানটার টেম্পারেচার আছে θ2, আমাকে বের করতে বলছে এই পয়েন্টটার টেম্পারেচার থিটা কত আসবে, তাই তো? তাহলে থিটা কত আসবে সেটা বের করতে গেলে তাহলে আমি তোদেরকে কীরকমভাবে শিখিয়ে দিলাম, দেখ যদি তোদের হয় কি দেখ θ1 ইজ গ্রেটার দ্যান θ2, তাহলে থিটা বলতে গেলে কি বলবো, এই যে সেকেন্ড কন্ডাক্টরটা আছে সেই সেকেন্ড কন্ডাক্টরটার অ্যাক্রসে আমাকে ভোল্টেজটাকে দেখে নিতে হবে,
তাই তো? আমি তাহলে এটার ক্ষেত্রে ভোল্টেজটাকে দেখতে গেলে কীরকমভাবে দেখব না, তার জন্য আমাদের এই যে ফর্মুলা শিখিয়ে দিলাম, সেখানে থেকে ফর্মুলা থেকে বলছে কি দেখ ভোল্টেজ অ্যাক্রস R2, মানে সেটাকেই আমি লিখবো কি দেখ টেম্পারেচার অ্যাক্রস ওই সেকেন্ড কন্ডাক্টর, মানে টেম্পারেচার অ্যাক্রস সেকেন্ড কন্ডাক্টর। টেম্পারেচার অ্যাক্রস সেকেন্ড কন্ডাক্টর মানেই হচ্ছে কি তোর দেখ ওই জাংশনটার টেম্পারেচার, সেটা বলতে গেলে কি করতে হবে দেখ সেকেন্ড কন্ডাক্টরটার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স ইনটু তোর পোটেনশিয়াল ডিফারেন্স, মানে এখানটাতে থাকবে কি তোর টেম্পারেচার ডিফারেন্স। এবার দেখ R2 এর ভ্যালু কতখানি শিখেছিস, দেখ R2 এর ভ্যালু শিখেছিস হচ্ছে দেখ L2 ডিভাইডেড বাই কত K2/A। টোটাল রেজিস্ট্যান্স মানে তোর দুটোই সিরিজে আছে, তাহলে কত থাকবে দেখ L1/K1A প্লাস L2/K2A ইন্টু তোর কত ডেল্টা থিটা। আবার ডেল্টা থিটা মানেই তুই সেখানটাতে কত শিখেছিলিস, ডেল্টা থিটা মানেই শিখেছিলিস হচ্ছে কত θ1 মাইনাস θ2। বুঝতে পেরেছিস পয়েন্টটা? হ্যাঁ স্যার। তাহলে এরকমভাবে আমাদের কি করতে হয়, জাংশন টেম্পারেচারকে বের করে নিতে হয়। আচ্ছা, এই পাতাটাকে একবার পড়ে দেখে নে, আর পড়ে দেখে নেওয়ার পরে তোদের তো FTPলিতে KCL হয়ে গেছে। KCLটা কি জিনিস সেটা আমাকে একটুখানি বলার চেষ্টা করিস তো। আগে এটাকে পড়ে নে, পড়ে নিয়ে আমাকে বলবি যে স্যার KCLটা কি জিনিস, তাড়াতাড়ি নে। স্যার কেসিএলটা হলো যে এই যে সাম অফ ইনকামিং কারেন্ট এট এ পয়েন্ট ইকুয়াল সাম অফ আউটগোয়িং কারেন্ট। কেসিএলটা বলবো? বল, এটা দেখে নিয়েছিস তো? হ্যাঁ স্যার, এটা দেখুন। কেসিএলটা হচ্ছে যে সাম অফ ইনকামিং কারেন্ট এট এ পয়েন্ট ইকুয়াল সাম অফ আউটগোয়িং কারেন্ট এট এ পয়েন্ট। সেটা তো ঠিক আছে, কিন্তু কোনটা ইনকামিং আর কোনটা আউটগোয়িং যদি জানা না থাকে তখন আমাদের কি প্রসিডিউর অ্যাডপ্ট করতে হয়? স্যার ইনকামিং আর আউটগোয়িংটা তো অ্যারো দেখে বোঝা যাবে। আর যদি তোর জানা না থাকে, যদি তোর বুঝতে পারছিস না, অ্যারো দেখে তোর অ্যারো দিয়ে দেয়া নেই, তখন তাহলে তুই কি করবি? মানে আমি এখান থেকে এরকম কথা বলতে চাইছি, দেখ ধর আমাদের এরকম দিয়ে দিয়েছে, এই 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 তিনটে দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে কি এটার ভোল্টেজ হচ্ছে V1, এটার ভোল্টেজ হচ্ছে V2, এটার ভোল্টেজ হচ্ছে V3। ওকে, দিয়ে এটার রেজিস্ট্যান্স দিয়েছে কত R1, এটার দিয়েছে R2, এটার দিয়েছে কত R3, দিয়ে বলেছে এই পয়েন্টটার ভোল্টেজ কত আসবে। ওকে, তো সেটাকে করতে গেলেও তো আমাকে কি করতে হয়, KCL অ্যাপ্লাই করতে হয়, তাই না? কিন্তু সেখানটাতে তুই KCL অ্যাপ্লাই করবি কিরকম ভাবে, কথাটা বুঝতে পারছিস তো? মানে আমি এখানটা থেকে বের করতে চাইছি কি জাংশন ভোল্টেজ হোয়েন মোর দ্যান 2 রেজিস্টার আর কানেক্টেড। যদি দুটো রেজিস্টার কানেক্টেড থাকতো, ওই যে আগের ফর্মুলা শিখলাম সেটা দিয়ে আমি বের করে দিতাম। তাহলে আমাদের কাছে যদি কোথাও সিচুয়েশন থাকে এরকম বের করতে হবে, দেখ জাংশন ভোল্টেজ হোয়েন more than
two resistors are connected. Okay, when more than two resistors are connected. Okay, সেই পরিস্থিতিতে আমাকে কি করতে হয়, আমাকে মডিফাইড কেসিএল অ্যাপ্লাই করতে হয়। সেখান থেকে কেসিএলটার সময় আমাদের কি করতে হয়, আমাদের সেখানে কেসিএল এর সময় ধরে নিতে হয় সমস্ত কারেন্টগুলোই হচ্ছে আউটগোয়িং কারেন্ট। ওকে, তখন সেখানটা থেকে কেসিএল দিয়ে কি ধরতে হয়, অল কারেন্ট আর আউটগোয়িং। ধরে নিয়ে আমাদের কীরকমভাবে অ্যাপ্লাই করতে হয়, সমস্ত কারেন্টগুলো সামেশান ইকুয়াল টু করতে হয় কত, 0। এখানে তিনটে ব্রাঞ্চ আছে, তাই তিনটে ব্রাঞ্চের জন্য তিনটেকে লিখলাম কত, I1 প্লাস I2 প্লাস I3। আমি ধরে নিচ্ছি এখানটাতে যে জাংশনটা আছে সেই জাংশনটার পোটেন্সিয়াল হচ্ছে V। তাহলে I1 সেটা তো আউটগোয়িং কারেন্ট, তাহলে এখানটা থেকে I1 এর ভ্যালু কত আসবে, R1 এর অ্যাক্রসে পোটেন্সিয়াল ডিফারেন্স কোথা থেকে যাচ্ছে, বাইরের দিকে যাচ্ছে, তার মানে V নিশ্চয়ই বেশি হতে হবে। তাহলে সেখান থেকে লিখবো কত, V মাইনাস V1/R, মানে R1। তারপরে তো I2 বলতে গেলে কতখানি বলবো না, R2 এর মধ্যে দিয়ে কত আসছে দেখ, V মাইনাস V2/R2। তারপরে R3 এর অ্যাক্রসে বলতে গেলে কত বলবো, V মাইনাস V3/R3, সেটা ইকুয়াল টু 0। তাহলে এই যে ইকুয়েশনটা আছে সেটাকে সলভ করলে আমরা কি পেয়ে যাব, V এর ভ্যালু পেয়ে যাব। এই জিনিসটাই হয় কি জাংশন ভোল্টেজ বের করতে কাজে লাগে, যখন আমাদের দুটোর থেকে বেশি রেজিস্টার কানেক্টেড থাকে। বোঝা গেল কথাটা? তাহলে সিমিলার কনসেপ্ট আমাদের এখানে তো অ্যাপ্লাই করতে হবে, তাই তো? তাহলে সিমিলার কনসেপ্ট যদি আমি এখানটাতে অ্যাপ্লাই করি, সেখানটাতে আমি কি বলবো দেখ, সিমিলারলি আমাকে যদি বের করতে বলে কি দেখ, তো জাংশন পোটেন্সিয়াল কার ক্ষেত্রে না, হোয়েন মোর দ্যান টু রেজিস্টার আর কানেক্টেড, বা হোয়েন মোর দ্যান টু কন্ডাক্টর আর কানেক্টেড, হোয়েন মোর দ্যান টু থার্মাল কন্ডাক্টর are connected. Okay, তাহলে সেটার সময় তোকে দেখতে গেলে কিরকম দেখতে হচ্ছে দেখ, এই একটা থার্মাল কন্ডাক্টর, এদিক থেকে আরো একটা থার্মাল কন্ডাক্টর দিয়ে দিয়েছে, এখানটা থেকে আরো একটা থার্মাল কন্ডাক্টর দিয়ে দিয়েছে, এটার টেম্পারেচার θ1, এটার টেম্পারেচার θ2, এটার টেম্পারেচার বলেছে θ3, দিয়ে বলেছে আমাদের এই জাংশনটার টেম্পারেচার থিটা সেটা কত আসবে। এবারে তাহলে এটার সময় তো আমাকে অ্যাপ্লাই করতে গেলেও কি করতে হবে, এটার সময় তো আমাকে লিখতে হবে কি, বাই কেসিএল, সবগুলোই আউটগোয়িং কারেন্ট, মানে তো আমাদের এখান থেকে কি লিখতে হবে, আই তো লিখতে পারবো না, আমরা লিখতে পারবো কি H1 প্লাস H2 প্লাস H3 ইকুয়াল টু 0, কেননা এটা কি হিট কারেন্ট। H1 এর ভ্যালু কত, থিটা মাইনাস θ1 ডিভাইডেড বাই কত, R1, প্লাস তারপরে তো H2 সেটা কত আসবে, থিটা মাইনাস θ2 বাই R2, তারপর এটা কত আসবে, থিটা মাইনাস θ3 বাই কত পাবি, R3, সেটা ইকুয়াল টু 0। এবারে তো তোকে R1 R2 R3 এর ভ্যালুগুলোও এখানেতে বসাতে হবে, বসিয়ে এখানেতে জিনিসটাকে সলভ করতে হবে। তুই কি কি জানিস দেখ, R1 তার ভ্যালু কত পাবি দেখ, L1 বাই K1 A1, R2 সেটার ভ্যালু কত পাবি দেখ, L2 বাই K2 A2, R3 তার ভ্যালু কত পাবি দেখ, L3 বাই K3 A3। সমস্ত ঘটনাগুলোকে বসাবি, বসালেই এখান থেকে থিটার ভ্যালু পেয়ে যাবি। বুঝতে পারলি ঘটনাটা? আমি যদি এখানটা থেকে তোকে একটা সিচুয়েশন দিয়ে দিই, দিয়ে তোকে বলি যে এটা আমাকে বের করে দেখা, আমি এখান থেকে তিনটে রডের কথা বলছি, বলে দিচ্ছি কি অল থ্রি আর আইডেন্টিক্যাল রড, মানে সেখানটা থেকে বলবো কি তাদের লেন্থ, কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি এবং ক্রস সেকশনাল এরিয়া তিনটেই সেম, তার মানে কি তাদের প্রত্যেকটার থার্মাল রেজিস্ট্যান্সও সেম। ওকে, তাহলে আমি সেটাকে বলে দিচ্ছি কি এরকমভাবে, অল থ্রি আর আইডেন্টিক্যাল রড। ওকে, এটা বলে দিল মানে তোকে বুঝে নিতে হবে কি সবার ইকুইভ্যালেন্ট থার্মাল রেজিস্ট্যান্স হচ্ছে কি সবার সেম। ওকে, দিয়ে তোকে বের করতে বলছে কি ফাইন্ড জাংশন টেম্পারেচার। ওকে,
দিয়ে তোকে সেখান থেকে যে 3টে কন্ডাক্টর আছে সেই 3টে কন্ডাক্টরের ছবি এরকমভাবে দিয়ে দিয়েছে, দিয়ে এই করসপন্ডিং ছবিটা দিয়েছে, এই 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 দিয়ে তোর বলে দিয়েছে কি এদিকটা আছে তোর কিসে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে, এদিকটা আছে তোর দেখ 90 ডিগ্রি সেন্টিগ্রেডে, এখানটাও আছে তোর 90 ডিগ্রি সেন্টিগ্রেডে, দিয়ে তোকে বলছে কি এই পয়েন্টটার টেম্পারেচার কত আসবে। ওকে, একবার ছটপট বলে বোঝানোর চেষ্টা করতো, যে নিয়ম শেখালাম আগের পাতাতে ওই নিয়মটা দিয়েই কিন্তু তোর হবে। ওকে, ধরে নে না এটা হচ্ছে R1, এটা হচ্ছে কত R2, এটা হচ্ছে R3, কিন্তু অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন আমাদের কি বলে দেওয়া আছে তোর R1 উইল বি ইকুয়াল টু R2 উইল বি ইকুয়াল টু R3, ধরে নিবি সেটা হচ্ছে কতখানি R। বোঝা গেল পয়েন্টটা? ওকে, ঝটপট এটাকে বের করে বল। পারবি তো? আমি এই দিকটাকে ওপেন করে দিচ্ছি, এদিকে ছবিটা তুই আগে নিয়ে নে, নিয়ে এদিকের পেজটাকে তোকে আমি ওপেন করে দিচ্ছি, দিয়ে তুই দেখে কর, এদিকে স্ক্রিনশটটা আগে নে, নিলি? আচ্ছা, আর এদিকটাকে খুলে দিলাম, দেখে আমাকে করে বল। এলো হিমাদ্রি? কত এলো? ছবিটাতে যেতে হবে, এই যে হচ্ছে না? তুই ফর্মুলাটা তুই ক্যাচ করতে পারছিস না? তোকে কি শিখলাম? সবগুলোকে আউটগোয়িং কারেন্ট বলতে বললাম আমি, মানে তোকে এখান থেকে সলভ করার জন্য কি বের করতে বললাম? বললাম যে তোরা লেখ I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু 0। তাহলে প্রথমটার ক্ষেত্রে কোনটা? এটা, এটার ক্ষেত্রে টেম্পারেচার ডিফারেন্স কত আসছে দেখ, থিটা মাইনাস 0 ডিভাইডেড বাই প্রথমটার রেজিস্ট্যান্স I2, সেটার আসছে কত, থিটা মাইনাস 90 ডিভাইডেড বাই দ্বিতীয়টার রেজিস্ট্যান্স।
তারপরটার ক্ষেত্রে কত যাবে সেটাও দেখ যাবে থিটা মাইনাস 90 বাই 3 নম্বরটা রেজিস্ট্যান্স ইকুয়াল টু 0। তিনটেই তো সমান, R1 R2 R3 তিনটেই তো সমান। তাহলে সেখান থেকে তুই কত লিখবি, থিটা বাই আর প্লাস থিটা মাইনাস 90 বাই আর প্লাস থিটা মাইনাস 90 বাই আর ইকুয়াল টু 0। তাহলে তোর এখান থেকে এলসিএম করলে আরটা তোর রাইট সাইডে তো তোর বেরিয়ে চলে গেলে তোর কত পেয়ে যাচ্ছিস, থিটা প্লাস থিটা মাইনাস 90 প্লাস থিটা মাইনাস 90 ইকুয়াল টু 0। তাহলে সেখান থেকে তুই পাচ্ছিস কত, 3 থিটা ইকুয়াল টু 180, মানে 3 দিয়ে কাটলে তোর কত পেলি 60। তাহলে তুই ওখানে জাংশন টেম্পারেচারটা বলে দিবি কতখানি, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি সেন্টিগ্রেড। সমস্যা এখানে বল কি অসুবিধা, আমার 30 ডিগ্রি চলে এসেছিল। কি ক্যালকুলেশনে অসুবিধা করে ফেলেছিলিস? ক্যালকুলেশন অসুবিধা হয়েছে। সে যাই হোক, বুঝে নিয়েছিস তো এবারেতে? হ্যাঁ স্যার। তাহলে পারবি তো, আর অসুবিধা হবে না তো? না স্যার। আচ্ছা, এই জিনিসগুলো দেখবি। আর কালকে তো তোকে আমি এটা পাঠিয়েই দিয়েছি, আর ওটাতে দেখবি অনেকগুলো হোমওয়ার্কের অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? ওই অঙ্কগুলোকে আমি প্র্যাকটিস আরও একবার করিয়ে দেবো। আমি করেছিলাম। আচ্ছা ঠিক আছে, যতগুলো করেছিস কর, ওগুলোকে আমি আরও একবার প্র্যাকটিস করিয়ে দেবো। হ্যাঁ, যদি দেখি আমি যদি কালকে সন্ধ্যের দিকে টাইম পাই, তাহলে কালকে সন্ধ্যের দিকে আরও একটা ক্লাস নিয়ে নেবো, নিয়ে আমি এই হিট ট্রান্সফারের কিছু অঙ্ক তোকে প্র্যাকটিস করিয়ে দেবো। কারণ হিট ট্রান্সফারের এখানটাতে আর ছোটোখাটো দু একটা থিওরিজ আছে, সেগুলোকে বলে দিলে হয়ে যাবে। মানে আমাদের জিরেটের সিলেবাসেতে লেখা নেই, কিন্তু অঙ্ক মাঝে সাঝে এসে যায়, আমি সেটাকে একবার দেখিয়ে দেবো। আর তোর কথা হচ্ছে কি, অঙ্ক প্র্যাকটিস করিয়ে দিতে হবে এখানটা থেকে। দেখি যদি কাল সন্ধ্যাবেলা সময় পাই, তো কালকে সন্ধ্যাবেলা বসে ওটার অঙ্কগুলোকে আমি প্র্যাকটিস করিয়ে দেবো, ঠিক আছে? আর যদি না টাইম পাই, তুই নিজেই আপাতত কর, তারপরে তো আমি সেটাকে করিয়ে নেবো ওখানে, ঠিক আছে? ঠিক আছে, ওকে। তাহলে মোটামুটি পড়তে থাক। আর তাহলে কোন চ্যাপ্টারটা বাকি থাকবে? ফ্লুইড মেকানিক্সটা বাকি থাকবে, তাই না? হ্যাঁ স্যার। আর কোনটা বাকি থাকবে? থার্মোডাইনামিক্স, তাই তো? থার্মোডাইনামিক্স। ওকে ওকে। তাহলে আমি এটাতে লিখে রাখলাম হিট ট্রান্সফার পার্ট 1 বলে লিখে রাখলাম, দেখে কর যতটা পারিস, তারপরে যেটা না হবে আমার জিজ্ঞাসা। ওটা হয়ে যাবে, ওটা নিয়ে চাপ নেই। কি বল? একটা দুইটা ক্লাস লাগবে। হ্যাঁ, ঠিক আছে, চল তাহলে রাখলাম।